প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমাদের সাথে আছেন প্রকৌশলীয় শিক্ষক মার্তিয়া মুমতাজ। সমসাময়িক রাজনীতি এবং নারী অধিকার নিয়ে টকশোগুলোতে যুক্তিপূর্ণ অবস্থান ও মতাদর্শ নিয়ে তিনি বেশ আলোচিত। জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনে তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও গুঞ্জন চলছে। আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক ইস্যু, পেশাগত বাস্তবতা এবং নারী অধিকারের নৈতিকতা নিয়ে। কেমন আছেন? স্বাগত এশিয়া পোস্টে। আপনাকে ধন্যবাদ। সালামু আলাইকুম। ভালো আছি। আপনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আপনি মিডিয়া ফোকাসড হয়েছেন। এই মিডিয়া ফোকাসড হওয়ার আগের জীবন এবং পরের জীবন, আগে শুধু শিক্ষকতা করতেন, এখন মিডিয়াতে নিয়মিত সময় দিচ্ছেন। কেমন যাচ্ছে দুইটা জীবনের পার্থক্য কেমন? জি, একজন নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতি নিয়ে পড়াশোনা কিংবা মতামত দেওয়ার কাজটা সবসময় করেছি। এটা আবার নতুন না। যেমন সোশ্যাল মিডিয়ায় আমি লিখেছি, আমি 2010 থেকেই লেখালেখি করি। বিভিন্ন সময় আমার মতের কারণে মানুষের কাছ থেকে যেমন প্রশংসা বা সমর্থন পেয়েছি, আবার একটা সত্যি কথা হচ্ছে যে কারোর না কারোর তো একটা রাজনৈতিক মত অপছন্দই হতে পারে। তাদের কাছ থেকে ব্যাশিং বা রিপোর্ট করে দেওয়া একটা পোস্টকে, সেই ধরনের অভিজ্ঞতাও ছিল। মিডিয়াতে আসলে যেটা হয়, টেলিভিশন মিডিয়ার একটা ব্যাপার হচ্ছে এটা রিচটা তো একটু বেশি, কারণ এটা তো পড়তে হচ্ছে না, দেখা যায়। তো এই কারণে আমার মনে হয় শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় পড়েন তাদের চাইতে যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন এই সংখ্যাটা বেশি। এ কারণে রিচ একটু বেশি। এবং অবশ্যই একটা পাবলিক লাইফের বেশ কিছু উম, আহ, ঝামেলাও আছে, সুবিধাও আছে, ঝামেলাও আছে। সুবিধাগুলো হচ্ছে অনেকগুলো জায়গায় কথা বলা যায়, অথবা অনেকগুলো জায়গার সমস্যা নিয়ে জানা যায় যেগুলো নিয়ে হয়তো আরেকটা জায়গায় কথা বলা যাচ্ছে। আমি সেদিন একটা প্রোগ্রামে গেলাম, নার্স অ্যাসোসিয়েশন, তাদের ঈদ পুনর্মিলনী ছিল। তো আমি জীবনে কখনো একসাথে এতজন নার্স দেখি নাই। এবং ওনারা যে সমস্যাগুলো বলছিলেন যে তাদের সরকারি হাসপাতালগুলোতে, ঢাকা মেডিকেল এবং পিজির যারা, তাদের নার্স স্টেশন থেকে টয়লেট কোনটা ব্যবহার করবেন সেটা স্পেসিফিক থাকে না, রোগীদের থাকে, ডাক্তারদের থাকে। এই সমস্যাটা যে, এটার যে অস্তিত্ব আছে এটাই আমি জানতাম না। তো এরকম করে আমার মনে হয় যে এইটা একটা সুযোগ হচ্ছে, আমি কিছু ব্যাপার জানতে পারছি, কিছু জায়গায় কথা বলা যাচ্ছে, কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, যাদের সাথে সম্পর্ক তৈরি হওয়াটা দরকার ছিল। দরকার ছিল কি জন্য বলবো, কারণ আমরা সাধারণত দেখা যায় বিশেষ করে মহিলারা, তার উপরে যারা একটু কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তারা হয়তো অনেকের সাথে খুব সাধারণভাবে মিশে যান না। এটা একটা উপায় যে একটা কন্ট্রোলড পরিবেশে মানুষের সাথে মেশা, বিশেষ করে পলিটিক্যাল কলিগ যারা, তাদের সাথে মেশা, কথা বলা। বিহাইন্ড দ্য স্ক্রিন কথা হয় কিন্তু অনেক বেশি স্ক্রিনের সামনের চাইতে। তো এই অভিজ্ঞতাগুলো একসাথে চমৎকার। আবার একটা ব্যাপার হচ্ছে সব সব সম্পর্কেরই একটা লোড থাকে, সেটাও সত্যি কথা, সেটাকেও নিতে হয়। তো দুইটা মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা দায়িত্ব মনে করি। সব দায়িত্বেরই যেমন প্রস এন্ড কনস আছে, এখানেও সেরকম একটা ব্যাপার হয়তো। আপনি নিয়মিত রাজনৈতিক আলোচনাগুলোতে অংশ নিচ্ছেন, হুম, হুম, বিশেষ করে টকশোগুলোতে। হুম, হুম, হুম। কিন্তু আমাদের সমাজে যারা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নারী আছেন, তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ কেমন দেখেন? আমরা আসলে গত বেশ কিছু বছর ধরে, আমি বলবো যে প্রায় 20 বছর, আমরা যে প্রেশার, একটা সোশ্যাল প্রেশার কিংবা পলিটিক্যাল প্রেশারের মধ্য দিয়ে পার হয়ে আসছি, সেখানে আপনি যেই শব্দটা বললেন বা শব্দবন্ধটা বললেন, মূল্যবোধ সম্পন্ন নারী, তাদের একটা আলাদা রিস্ক আছে, কারণ তাদেরকে চেনা যায়। হুম। একজন পুরুষ, তিনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ওই নামাজের সময়টুকু ছাড়া তাকে দেখলে বোঝা যাবে না, এরকম হতে পারে। কিন্তু একজন নারী যিনি ইসলামকে ন্যূনতম পছন্দও করেন, ন্যূনতম একটু একটু করে মানার চেষ্টা করেন, তাকে কিন্তু তার বেশভূষা দেখলেই বোঝা যায়। এবং বাংলাদেশের যে পলিটিক্যাল বাইনারি আছে, যে ধর্মনিরপেক্ষ বনাম ইসলাম প্রিয়, এই দুটো বাইনারি খুবই বেশি পোলারাইজড ছিল গত কিছু বছর। এবং এটার দায় কিন্তু দিতে হয়েছে ইভেন যারা পলিটিক্যালি ইনভলভড না, কিন্তু শুধু ধর্ম পছন্দ করেন।
আমি একজনকে বলতে শুনেছি, আমি তাকে চিনিও না এবং তিনি কোনোভাবে পলিটিক্যালি ইনভলভ না, তিনি একটা মন্ত্রণালয়ের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তাকে তার বস ডেকে বলেছেন, তুমি আজকাল মাথায় কেন কাপড় দাও, লক্ষণ তো ভালো না, মাথায় টাথায় কাপড় দিও না। তো উনি বলছেন যে আমার তো সন্ধ্যাবেলা বাসায় যেতে হয়, ওনার তার কিছুদিন আগে হাজবেন্ড মারা গেছেন। তো স্বভাবতই ইনি একটু একটু মেনে চলার চেষ্টা করছেন বা একটু সাবধানে থাকার চেষ্টা করছেন। উনি বললেন যে আমার তো বাসায় যেতে সন্ধ্যা হয়, আমি এই জন্য পড়ি। উনি বলেছেন যে লাগলে অফিসের গাড়ি নিয়ে যাবা, কিন্তু ঘোমটা টোমটা দেওয়ার দরকার নেই, তোমাকে ওদের মতো লাগে। তো এইটা একটা রিস্ক। আরেকটা রিস্ক হচ্ছে, আপনি যখন মানুষকে ধর্মের কথা বলতে চাইবেন, তখন এটা শুধু বাংলাদেশের সমস্যা আমি বলবো না, এটা গ্লোবাল প্রবলেম, যে আপনাকেই পোলারাইজড করে ফেলা হবে যে ও তাহলে আপনি আর কাউকে পছন্দ করেন না, আচ্ছা তাহলে আপনি বাকিদেরকে ভুল মনে করেন, আপনি মনে করেন বাকিরা খারাপ, শুধু আপনিই ভালো। আমি নিজে এগুলো শুনেছি। যদিও ইসলাম আর বাকি সব ধর্মের চাইতে এই জন্য আলাদা যে যখন একটা সমাজে ইসলাম থাকে, তখন সেই সমাজে অমুসলিমরা একটা অন ইসলামিক সমাজের চাইতে ভালো থাকে। এটা সত্যি কথা, আমি এটা আপনাকে তুলনা করে দেখাতে পারবো। এবং তাদের রাইটস নিয়ে মুসলিম শাসকরা বেশি সচেতন থাকেন। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, মালয়েশিয়ায় যে থাই এবং মালয় জনগোষ্ঠী আছে তারা খারাপ আছে কিনা, কিন্তু আপনি ইন্ডিয়ার দিকে তাকান, সেখানকার মুসলিমদের কি অবস্থা। তাহলে এই যে সংখ্যালঘু নামের একটা রেটরিক, এটা একটা ইসলামী রাষ্ট্রের জন্য কিছুতেই প্রযোজ্য না, বরং সেখানে একজন অমুসলিম বেশি অধিকার নিয়ে শান্তিতে এবং নিরাপত্তায় বসবাস করতে পারেন। কিন্তু এটা আমাদেরকে ঠিক উল্টাটা বোঝানো হয়। এটা গ্লোবালি একটা, ধরেন এটা একটা চিন্তা ভাবনা আছে, এটাকে ইচ্ছা করে মানুষকে বোঝানোর বিষয় আছে। তো এটা থাকার কারণে এটার প্রভাব এসে পড়ে যারা ইসলামের কথা বলে মানুষকে পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য কথা বলে, তখন তাদেরকে কিন্তু ওই ব্যাকলেশ করে তাদের উপর এসে পড়ে। ইসলাম কি নারীদেরকে ঘরে থাকতেই উদ্বুদ্ধ করে, নাকি ঘরে বাইরে দুই জায়গাতেই সক্রিয় থাকতে উদ্বুদ্ধ করে, এবং সেটা কিভাবে? দেখেন, আহ, নারী পুরুষ কাউকেই আপনি একটা আহ, গণ্ডি দিয়ে আবদ্ধ করে দিবেন, এটা লজিক্যাল না। হ্যাঁ, নারীর জন্য উত্তম জায়গা ঘর, এইটা একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কেন? কারণ নারীকে জীবনের কিছু স্পেসিফিক সময়, একবার দুইবার না, হয়তো কয়েকবার তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যখন তার জন্য ঘর কনভিনিয়েন্ট, যখন তার জন্য ঘর হেলদি, এবং তার নেক্সট জেনারেশনের জন্য তাকে ওইটুকু সময় ঘরে পার করতেই হয়। কিন্তু তার মানে এটা না যে এরকম আপনি কোথাও দেখবেন না যে বের হবা না। বরং বলা হয়েছে যে বের হবা, কিন্তু সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। কিরকম দায়িত্ব? যে বলা হয়েছে জাহিলি যুগের মহিলাদের মতন সেজে গুজে, এবং একটা খুবই স্পেসিফিক একটা সাজের কথা ওখানে বলা হয়েছে, যেটা ওই সময়ে এমন কিছু নারী তারা ওই সাজ পরতেন যাতে তাদেরকে দেখে চেনা যায় এবং আহ্বান করা যায়। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলেছি। বলেছেন তাদের মতন বেশভূষা পরে বের হয়েও না। এই দুইটা ব্যাপার ছাড়া আর কোথাও কার কর্মক্ষেত্র কোথাও আবদ্ধ হবে কিনা এরকম কোনো রেস্ট্রিকশন নাই। মানে বের বরং হতে কোনো বাধা নাই? না না না, বরং হ্যাঁ একটা ঠিক, যেমন ধরেন আপনার অফিসে আপনি যখন একজন ফিমেল এমপ্লয়ি চাইবেন, তখন তার জন্য আপনাকে কিছু ফ্যাসিলিটি ইনশিওর করতে হবে। এইটা চাওয়াটার মানেটা কি? আমি কি চাচ্ছি না আসতে? তা তো না। কিন্তু আপনাকে এই ফ্যাসিলিটিগুলো ইনশিওর করেই তাকে এখানে অ্যাকোমোডেট করতে হবে, এটা তার রাইট। এইটার মানে হচ্ছে নারী যেন যেই জায়গায় কমফোর্টেবল, অথবা তিনি যেখানে যান সেখানে যেন কমফোর্টেবল একটা পরিবেশ সৃষ্টি করে রাখতে পারেন বা তার জন্য তৈরি করে দেওয়া হয়, সেটার একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু তার মানে এই না যে এখানে কোনো ধরনের, এটা কিন্তু রেস্ট্রিকশন না, এটা এক্সপেকটেশন। সামটাইমস ইটস রাইট, কিন্তু এটা রেস্ট্রিকশন না, তাই না? আমার মনে হয় আমরা এই দুইটাকে একটু ভুল করে, এটা আমি শুধু সেকুলারিজমের ভুল বলবো না, কখনো কখনো আমরা দেখেছি যারা ইসলামের কথাও বলছেন তারাও এভাবেই কথা বলছেন। আমার মনে হয় এটা বোঝার একটা পার্থক্য। আপনি কিছুক্ষণ আগে মালয়েশিয়ার একটা উদাহরণ টেনেছেন, আবার কর্মক্ষেত্র নিয়ে কথা বলেছেন,
কিন্তু আমরা দেখি যে তুরস্ক এবং মালয়েশিয়ায় যারা নারীরা আছেন তারা কর্মক্ষেত্রে বেশ এগিয়ে আছেন, হুম হুম। তো বাংলাদেশের নারীরা কিন্তু পিছিয়ে আছেন। এটার পেছনে আপনার কাছে কি মনে হয় যে আমাদের সামাজিক প্রেক্ষাপট বা অভিভাবকদের যে দৃষ্টিভঙ্গি সেগুলো দায়ী, নাকি ভিন্ন কোনো কাঠামোগত সমস্যা মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমি এটার জন্য একটু ইতিহাসকে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে আমরা ২০০ বছরের একটা, ২০০ বছর বলতে তো একেবারে আনুষ্ঠানিকভাবে ২০০ বছর, কিন্তু তার আগেও কিন্তু কলোনিয়ালিজম ছিল এখানে। এবং এই কলোনিয়ালিজমের উদ্দেশ্যটা ছিল, প্রথম কথা আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে যাওয়া। দ্বিতীয় কথা, এখানে কিছু ডেভেলপমেন্ট হয় নাই সেটা না, কিন্তু এটার উদ্দেশ্য ছিল যে এখানে কিছু চাকর তৈরি করা, যেন এরা তাদেরকে সার্ভ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টের কিছু কমন প্র্যাকটিস আছে। আমরা মোটামুটি কাঁটাতারের বেড়া দিয়ে আলগা হয়ে গেছি, আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু একজন আরেকজনের এই প্রভাবগুলোকে অস্বীকার করতে পারি না। আমি যদি ধর্মীয় প্রভাবের কথা আপনাকে বলি, যেমন ধরেন যৌতুক নামের এই অদ্ভুত জিনিসটা ইসলাম ধর্মে যেটার কোনো অস্তিত্বই নাই, সেটা আমরা কোত্থেকে শিখলাম? আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের কাছ থেকে শিখেছি। এবং হিন্দু ধর্মের এই বিধানটার কিন্তু একটা অরিজিন আছে, যে যেহেতু পিতার সম্পদে একজন কন্যা কোনো অংশ পান না তাদের ধর্ম মতে, তাহলে তাকে বিয়ের সময় যতটুকু সম্ভব পিতা প্রোভাইড করার চেষ্টা করেন। এটা একটা হিন্দু পরিবারের জন্য হয়তো লজিক্যাল হতে পারে, কিন্তু একটা মুসলিম পরিবার এটা কিভাবে লজিক্যাল হয়? কিন্তু আমরা কিন্তু এই সংস্কৃতিটাকে যখন শিখেছি, লালন পালন করেছি, এইটার জন্য আমাকে আইন করতে হচ্ছে। দেখেন কতটুকু জায়গায় গিয়েছে যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই অপরাধ। তার মানে কি, এখানে সোশ্যাল ক্রাইম অত্যন্ত বেড়ে গিয়েছিল। তাহলে এটা আমরা শিখে এমনভাবে এটার ভিতর ঢুকে গেলাম যে আমাদেরকে আইন করেও বের করে আনা যাচ্ছে না। আমরা এখন অনেকভাবে বলি না যৌতুক না, গিফট, কিন্তু আমরা কিন্তু এটা থেকে বের হতে পারছি না। এটা আমাদের মাথার ভেতরে আছে। আমি বলবো কলোনিয়ালিজম এবং আমাদের খুব কাছেই আমরা হিন্দু ধর্মকে দেখি এবং সেটা থেকে অনেক বেশি প্রভাবিত হই। এখানে বলতে দ্বিধা নাই যে আমাদের কিন্তু অনেকের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিলেন, যারা এই এই এলাকায় ছিলেন। তো সেই প্রভাবকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদেরকে এখন এটার জন্য আসলে দেখেছেন যে আমরা একটা কথা বলি যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না। সুস্বাস্থ্যের জন্য মানুষকে কষ্ট করতে হয়। আমাকে ইসলামের যে ভালো প্র্যাকটিসটা সেটার দিকে ফিরে আসার জন্য আমাকে কষ্ট করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে। আর এমনি এমনি যেটা হয়ে যাবে সেটা ব্যাধি, সেটা সংক্রমণ, সেটা এসে যাবে। আমরা করোনার সময় কত সতর্ক থাকলাম, তাও আমাদের অসুখ হয়ে গেল, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা আপা, 5ই আগস্টের পরে হুম নারীদের সাহস কিন্তু অন্যভাবে প্রকাশ পাচ্ছে। যেমন আমি আপনার কথাও যদি বলি, আপনি 5ই আগস্টের পরে কিন্তু প্রকাশ্যে এসেছেন বা মিডিয়া মুখী হয়েছেন। হুম। তো এই যে এখন যে নারীরা সাহসগুলো দেখাচ্ছে, এটা কি 5ই আগস্টের ফল, নাকি বিষয়টা এমন যে আগে থেকেই নারীরা প্রস্তুত ছিল কিন্তু পরিবেশটা করে দিয়েছে 5ই আগস্ট? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এটা আমার খুব মনে হয়। সেটা হচ্ছে যে ঘরের একটা কোণা অন্ধকার এবং ওই কোণায় একটা ধরেন খুব সুন্দর একটা ফার্নিচার আছে, একটা চেয়ার আছে, খুবই সুন্দর। আপনি এটাকে দেখছেন না, দোষটা কার? আলোর নাকি চেয়ারটার? নিশ্চয়ই আলোর। চেয়ারটা তো ছিল। আপনার মনে থাকবে 18 সালে আমরা দুইটা আন্দোলন দেখেছি, একটা হচ্ছে কোটা সংস্কার আর একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। দুইটাতেই ছাত্রীদের বলেন, ছাত্রছাত্রীদের বাবা মায়েদের বলেন, বিশেষ করে মায়েদের অংশগ্রহণ ছিল। এবং বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা, তখন তো আসলে কোটা সংস্কারে ছিল ইউনিভার্সিটির, এবং আরেকটা ছিল সড়কের আন্দোলনে ছিল স্কুল কলেজের ছাত্রী। এবং আমি দেখেছি, আমি তখন আমার অফিস ধানমন্ডি, আমি মতিঝিল থেকে ধানমন্ডিতে রিক্সা দিয়ে আসতে হতো কারণ বাস চলতো না। আমি অসংখ্য ছাত্রীকে দেখেছি যে পিঠে একটা ব্যাগ ঝোলানো, সে কথা বলছে, সে হয়তো আরো 4-5টা ছেলেকে নিয়ে আগাচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করছে। ওরা তো বেশ কিছুদিন ট্রাফিক কন্ট্রোল করলো। এখন 24-এর পরে এটা সামনে আসলো কেন? আলোটা আসলে পড়েছে। 24-এর আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন আমি বলবো এটা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ইসলামকে যারা পছন্দ করেন, যারা ইসলামের কথা বলেন,
তাদেরকে কথা বলতে দেয়া হয় নাই। তো এই দুষ্ট শক্তিটাকে যখন আমরা সরাতে পারলাম, তখন এই মানুষগুলো নিজেদেরকে ইম্পর্টেন্ট ভেবেছেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মিডিয়াও তাদেরকে ইম্পর্টেন্ট ভেবেছে, তাদের কথা শুনতে চেয়েছে। নইলে আমি 2010 থেকেই কথা বলি, আমার 3টা ফেসবুক পেজ থেকে বিভিন্ন প্রোগ্রাম করি, কিন্তু কেউ তো আমার সাথে কথা বলে নাই, আমার কথা শুনতে চায় নাই। হ্যাঁ, 24-এর পরেও বেশ কিছু সময় পরে যখন বোঝা গেল যে এদের চিন্তাভাবনাগুলো জানা দরকার এবং নারীদের চিন্তাভাবনাগুলো একটু বেশি জানা দরকার, আবার আমরাও ফিল করেছি যে মানুষ মনে করছে যে ইসলাম মানেই ওই যে আপনি যে প্রশ্নটা করলেন যে নারী বাইরে বের হতে পারবে না। তাহলে আমরা যারা অলরেডি কাজ করছি, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছি, মানুষের সাথে মিশছি, আমাদের এই কথাগুলো বলা দরকার। তো আমার মনে হয় এটা একটা কমপ্লেক্স অ্যাক্টিভিটি, যেটা হয়তো অনেকগুলো জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়েছে এবং আমরা এটার ফলাফলটা এখন দেখতে পাচ্ছি। এখন কি তাহলে সব শ্রেণী পেশার নারীরা রাজনীতিতেও অংশ নিতে শুরু করবে কিনা? এটার একটা জায়গা তৈরি হয়েছে আমি বলবো। হ্যাঁ, বিশেষ করে যারা ইসলামকে পছন্দ করেন তারা রাজনৈতিক কথা বলবেন কি বলবেন না, বা তাদের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নেওয়া যাবে কি যাবে না, অথবা তারা রাজনীতি নিয়ে চিন্তা করেন কিনা, এটা আগে কখনো ইম্পর্টেন্ট ছিল না। তবে এটা ঠিক, আমি যদি জামাত সহ বেশ কিছু ইসলামী দলের কথা বলি, তাদের যে ফিমেল উইংগুলো ছিল এখনো আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে। এখন আস্তে আস্তে তাদেরকে ডাকা শুরু হয়েছে, তাদেরকে হয়তো আমরা একটু ওই যে আলো ফেলছি, একটু দেখতে পাচ্ছি, আমাদের ভালো লাগছে, এবং এটা ডেফিনেটলি একটা সোশ্যাল প্রভাব আছে, তাই না? আমরা দেখবো যে এমন কিছু মানুষ এগিয়ে আসছেন, কথা বলছেন, যাদেরকে হয়তো আগে আমরা ওভাবে দেখি নাই, যারা পলিটিক্যাল কথা বলছেন, অনেক মহিলাদেরকে। আপনি আপনি আপনাকে একটা উদাহরণ দেই, এবারে নির্বাচনে কিন্তু আমরা এটা দেখেছি, অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা টিকটক করেন, তারা এই যে নির্বাচনে কিছু থিম সং এর সাথে টিকটক করেছেন। গানগুলো শেয়ার জি, করেছেন। শেয়ার করেছেন, নিজেরা টিকটক করেছেন, উনি কোন দলকে পছন্দ করেন এটা নিয়ে কথা বলেছেন, এখন এগুলো নিয়ে কথা বলছেন বিভিন্ন জায়গায়, জার্মানিতে আছেন, ইউকেতে আছেন, আমি বেশ কয়েকজনকে নক করেছি, কথা বলেছি। আমার মনে হয় মানে আমার চাইতে তাদের স্পিরিট বেশি, কারণ দেশের বাইরে থাকলে তো কিন্তু দেশকে ভাল লাগে, দেশকে বেশি ফিল করা যায়, আমরা দেশে থেকে অনেক সময় বুঝি না। তো এটা থেকে আমার মনে হয় যে এইটা একটা জোয়ারের মতন, এটা শুরু হয়েছে কেবল। আপনি 3টা শব্দ ব্যবহার করেছেন, জামায়াত, নির্বাচন, নারী। জামাতে নেতৃত্বে সরাসরি কোনো নারী আসতে পারবে না, এটা হয়তো জামাতের কোনো পলিসি হতে পারে, একেবারে মূল নেতৃত্বে আমির হতে পারবে না কোনো নারী, সেটাও হতে পারে। কিন্তু নির্বাচনে জামাত একটা নারীও প্রার্থী করেনি। এই পলিসিটা কি আসলে জামাতকে সমালোচনার সুযোগ দিতে পারে কিনা, কিভাবে দেখেন? সমালোচনা তো হয়েছে, হ্যাঁ, এবং আমার মনে হয় জামাত এটাকে কাউন্ট করেছে। কিন্তু ওই যে যে কথাটা বলছিলেন, এটার কারণ কিন্তু ওইটা না, এটা হচ্ছে একদম জামাতের ইন্টারনাল পলিসি, যে কেবলমাত্র একটা পদে, জাস্ট দ্য সুপিরিয়র থিং, এইখানে কন্টেস্টার হিসেবে আমরা কখনো কোনো নারীকে ভোট দেই না। এটা যারা জামাতের নারীরা আছেন তারাও বিষয়টা মেনে নিয়েছে, মানে আমরা জি, যতদূর জেনেছি। না, কিন্তু একদম দেখেন আমিরের পরের যে পদটা, নায়েবে আমির, যিনি মহিলা বিভাগের প্রধান, তিনি কিন্তু আরেকজন নায়েবে আমিরের পদমর্যাদা হোল্ড এটাই করেন, বলছি, তাই না? আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন জি, নিয়ে। জি, আসছি। নির্বাচনে যে জামাতের এই দৃষ্টিভঙ্গিটা নাই, এটার প্রমাণ কিন্তু এখন দিতে হবে না, আমি আপনাকে আগের কথা বলি। 100 জনের বেশি ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার এবং কাউন্সিলর কাজ করেছেন নির্বাচিত হয়ে জামাতের পক্ষ থেকে সারা দেশে, মহিলা তাই ভাইস না? চেয়ারম্যান তো মহিলাই হবে, খুবই হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। আসছি। যখন জাতীয় নির্বাচনের এখানে একটা জায়গায় কন্টেস্টার হিসেবে একজন মহিলাকে দিতে হয়, এবারে নির্বাচনটা একটা স্পেসিফিক্যালি, এটা একটা আলাদা জিনিস। কেন? দেখেন, জামাত জোটের মধ্যে যারা মহিলা ছিল তাদেরকে কিন্তু সর্বত হেল্প করেছে, এলাকা থেকে সাহায্য করা হয়েছে, তাদের ক্যাম্পেইনে সাহায্য করা হয়েছে, নির্বাচনের কাজে যত ধরনের কোলাবোরেশন দরকার করেছে। কিন্তু ওই যে আমি আপনাকে একটা কথা বলছিলাম, একজন ধার্মিক নারীকে চেনা যায়, এটা তার বিপদে পড়ার প্রবণতা বাড়ায়। যেমন দেখেন, এবার নির্বাচনের আগে নারীর সাথে যে সহিংসতা হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই কখনো। কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে। এবার বিএনপি মরিয়া,
এবার পরাজিত শক্তি বা পলায়নকারী পরাজিত শক্তির দোসররা রয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে এই কাজটাকে বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা বের হইও না, তোমরা ভয় পাও। এবং আপনি দেখবেন যে যেই সহিংসতাগুলো হয়েছে ঢাকায়, ঢাকা ৮ আসনের কথা বলছি, কিংবা ঢাকা ১০ আসনে মনে করেন একজন মহিলাকে ইট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলা হয়েছে। এটা বাংলাদেশে খুব রেয়ার, খুব কম হয়েছে। ১৮ নির্বাচনের পরে নোয়াখালীতে এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু এবারের নির্বাচনে আপনি দেখেন ভোলা থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীর নিরাপত্তা এখন অনেক বড় একটা ইস্যু। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সময় এই সেফটিটা অনেক বড় একটা প্রশ্ন ছিল, একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে জামাত এই জায়গাটাতে সাবধান থাকার জন্য এই কাজটা করে নাই। তার মানে এই না যে নীতিগতভাবে এখানে কোনো ঝামেলা আছে। আচ্ছা, আপনি যে ইস্যুটা বললেন যে বিএনপি নারীদের উপরে সহিংসতা চালিয়েছে, যে অভিযোগটা আপনি করছেন, তো যদি সেটাই হয় তাহলে সেইটা কি জামাতকে কোনো সুবিধা দিয়েছে বাড়তি? নারীরা জামাতের প্রতি দুর্বল হয়েছে এই কারণে? দেখেন, এটা একটা ব্যাপার আসতে পারে, তবে বাংলাদেশের রিয়ালিটি কি জানেন? বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে মানুষ ক্ষমতাকে ভয়ও পায়, পছন্দও করে। মানুষ ক্ষমতার কাছে থাকতে চায়, কথাটা ঠিক। সাথে সাথে ক্ষমতাবান কেউ যখন তাকে একটা ভয় দেখায়, সে ভয়টাকে সে পায়, সে ভয়টাকে সে অ্যাকসেপ্ট করে। এটা এটা দিনের বেলার মতন পরিষ্কার যে যেসব জায়গায় সহিংসতা হয়েছে সেইসব জায়গায় এই সহিংসতার আগের আর পরের ক্যাম্পেইনে আমরা স্পষ্ট দেখেছি নারীর অংশগ্রহণ কম ছিল, কারণ মানুষ ভয় পেয়েছে। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলে দেওয়া হয়েছে। আমি আপনাকে অন দ্য রেকর্ড দেখাতে পারবো, একজন নেতা বলছেন যে আপনাদের স্ত্রীরা যদি ভোট না দেয় ধানের শীষে, তাদেরকে তালাক দিয়ে দিবেন। তখন কিন্তু কেউ বলে না যে ধানের শীষ নারী বিদ্বেষী, তাই না? তাহলে এই এই কিন্তু ওই যে আলো, এই কথাগুলো খুব বেশি ফোকাসড হয় না, সব মিডিয়ায় আসে না। এগুলো আমরা কিছু ছোট ছোট মিডিয়ায় হয়তো দেখেছি, কিছু ভিডিও। এখন তো সিটিজেন জার্নালিজমের টাইম, এখন একজন একটা ভিডিও করে ছেড়ে দিল, ব্যাস সেটা ভাইরাল হয়ে যায়, আমরাও দেখতে পাই। তো এখন এই কথাগুলো কিন্তু হয়েছে, যার কারণে এইসব জায়গায় মানুষ ভয় পেয়েছে, এটা সত্যি কথা। আর আপনি যেটা বলছিলেন এটা কি কাজে লেগেছে কিনা, আমি বলবো যে শিক্ষিত নারীদের মধ্যে এটার একটা ভালো প্রভাব ছিল, যে তাহলে কে আমাদের ভালো চায় আমরা এখন বুঝতে পারছি। হ্যাঁ, এটার একটা হয়তো এটা একটা গেম চেঞ্জার হতে পারতো যদি বাকি সবকিছু ঠিক থাকতো। 2031-এর নির্বাচনের জন্য কিন্তু জামাত রেডি হচ্ছে, এবং এইটা আমির জামাতের পক্ষ থেকেই বলা হয়েছে বিভিন্ন জায়গায় যে আমরা এটার বিপক্ষে না, আমাদের সময় লাগবে, আমরা তৈরি হচ্ছি। কারণ দেখেন, আপনি যদি বিএনপির যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে দেখেন, তারা কি রুট থেকে রাজনীতি করে আসা মানুষ না। কেউ হয়তো একজন রাজনীতিবিদের বোন, একজন পুরুষ রাজনীতিবিদের স্ত্রী, একজন পুরুষ রাজনীতিবিদের কন্যা, ইত্যাদি ইত্যাদি। তার মানে তিনি তার রেপুটেশনটা ব্যবহার করেছেন, এবং জাস্ট এখানে তিনি উইমেনহুডকে রিপ্রেজেন্ট করছেন না। আসলে জামাতের বিষয়ে কিন্তু এরকম একটা কথা ছিল, আলোচনা ছিল এতদিন, যে জামাতের প্রার্থী যারা এমপি আছেন বা শীর্ষস্থানীয়, তাদের কোনো স্ত্রীর যারা আছেন পরিবারের সদস্য, তারাও সংরক্ষিত নারী আসনে আসতে পারেন। একটা নতুন সিদ্ধান্ত আসছে জামাতের পক্ষ থেকে, যেটা গণমাধ্যমে খবর এসেছে, যে জামাতের সিদ্ধান্ত যে জামাতে যারা এমপি হয়েছেন তাদের পরিবারের কেউ নারী সংরক্ষিত আসনে যেতে পারছেন না বা যাচ্ছেন না। তো এই সিদ্ধান্তটা কি আসলে যে সমালোচনার ভয়ে জামাতে এই সিদ্ধান্তটা নিল কিনা? না, আমার মনে হয় এখানে একটু দেখতে হবে যে ইন্টারনাল কেমিস্ট্রিটা কিরকম। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জামাতের যেমন অন্যান্য যে কোনো দলে, রাজনৈতিক দলে, এই যে আমি আপনাকে বলছিলাম যে একজনের কন্যা, তো তিনি রক্ত রক্তকে পাওয়ার সাথে সাথে সেই পদটাও, সাংগঠনিক পদটাকেও ইনহেরিট করেন, উত্তরাধিকার সূত্রে পেয়ে যান। জামাতের এই সিস্টেমটা একেবারেই নাই। আপনি দেখবেন অনেক নেতাদের ছেলেরাও আন্দোলনের সাথে নাই, এমনকি ঠিক বিরুদ্ধবাদী ওই ওই মুডে কথা বলছে। হ্যাঁ, এটা হচ্ছে তাকে নিজের যোগ্যতায়, নিজের আদর্শকে ঠিক রেখে, এবং এখানে একটা বড় একটা কোর্স সম্পন্ন করে আসতে হয়, ফিনিশ করে আসতে, পড়ালেখা করতে হয়, একটা নির্দিষ্ট সময় মাঠে থাকতে হয়, কাজ করতে হয়। আমাদের সবাইকে এই জায়গাটা পেরিয়ে আসতে হয়েছে।
তো তাকে এইটা করে আসতে হয়, এবং ওখানে আসার পরে তিনি কার কন্যা কার স্ত্রী এটাই শোনা। এবারের এই সিদ্ধান্তটা কিন্তু একটু আলাদা ব্যাপার, এটা কারণ আছে। যেমন ধরেন, একজন পরিবারের দুইজন সদস্যই যদি একটা রাজনৈতিক কাজে বা সরকারি কাজে ইনভলভড হয়ে যান, তাহলে সেই পরিবারের ওভারঅল হেলথ, সবকিছু মিলিয়ে হেলথ বলছি, সেটা একটু রিস্কের মধ্যে পড়ে। বাচ্চা কাচ্চা বলেন, মুরব্বী থাকতে পারে, ডিপেন্ডেন্টস থাকতে পারে। তো এটা মিলিয়ে হয়তো এবার এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। আবার হয়তো কোনো সময় দরকার হলে এটার দরকার হতে পারে। ধরেন একজন একই পরিবারের স্বামী স্ত্রী, হয়তো প্রার্থী করতে হবে, এলাকার হয়তো আর কেউ দেওয়ার মতন নাই, অথবা তিনি যোগ্য। এটা একটু কোনো একেবারে ফিক্সড রুল এটা আমি বলবো না, হয়তো এটা এবারের জন্য একটা ব্যবস্থা চিন্তা করা হয়েছে। জামায়াত আমিরের একটা বক্তব্য কিন্তু আলোচনা এসেছিল, যেটা বেশ সমালোচনা সৃষ্টি করেছে, কর্মঘণ্টা নিয়ে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন। এটা নিয়ে জামায়াতও হয়তো বিব্রত হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে। এবং আমি স্পেসিফিকভাবে যদি জানতে চাই যে জামায়াত আমিরের এই বক্তব্যটা নারীদের প্রতি আসলে ভুল মেসেজ দিয়েছে কিনা। আচ্ছা, এটা যতটুকুটা নিজে থেকে ভুল মেসেজ দিয়েছে, এটাকে নিয়ে হাইপ তোলা হয়েছে তার চাইতে অনেক বেশি। এবং কিছু কিছু সময় এরকম দেখি না আমরা, যে অপেক্ষা করেছিল, ওত পেতেছিল, একটা পয়েন্ট পাওয়া মাত্র ব্যাস সেটাকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেল। আপনি যদি সাদা চোখে দেখেন যে এই বিষয়টা কিন্তু একজন নারী হিসেবে আমি ওয়েলকাম করি। কেন? কারণ একজন নারী তার লাইফ সাইকেলের প্রত্যেকটা সময় একই রকম কর্মক্ষম থাকেন না। তাকে সন্তানের প্রয়োজনে কখনো কখনো হয়তো হাফ টাইম হতে হয়, তাকে হয়তো পরিবারের প্রয়োজনে কখনো কখনো ফুল টাইম থেকে পার্ট টাইম হতে হয়। হ্যাঁ, একজন পুরুষকে হতে হয় না? হতে হয়। কিন্তু নারীর ব্যাপারটা আরেকটু বেশি, কারণ পারিবারিক কাজে নারীর শারীরিক এবং মানসিক ইনভলভমেন্ট বেশি, এটা তো সত্যি কথা। এখন যেটা এতদিন নিয়ম ছিল, দেখেন আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের সিস্টেম হচ্ছে 0 or 1, বাইনারি, ইদার ইউ আর ইন দ্য জব অর ইউ আর নট। আপনি কখনো কোনো ব্যাংকে গিয়ে বলতে পারবেন না যে আমি 4 ঘন্টা কাজ করব, পারবেন না। সেক্ষেত্রে একজন নারীর যদি সেরকম একটা এক্সকিউজ থাকে এবং তিনি বাধ্য হন যে আমি ঠিক আছে, আমি হাফ টাইম কাজ করব, আমি পার্ট টাইম কাজ করব, এবং রাষ্ট্র তাকে বাকিটা সাবসিডি দিবে, এটা একটা প্রস্তাবনা ছিল আমিরে জামাতের পক্ষ থেকে। এবং জামাতে ইসলামীর ইশতেহারেও সেই ব্যাপারটাকে অ্যাকোমোডেট করা ছিল। এটা কিন্তু এট অল নেগেটিভ জিনিস না, সারাটা পৃথিবীতে এটা আছে। আপনি আমেরিকায় গিয়ে দেখেন, একজন মহিলা, তার হয়তো হাজবেন্ড চলে গেছে, তার 2টা বাচ্চাকে নিয়ে সংসার চালাতে হচ্ছে, সে 3টা জব করছে। 3টা জব কিভাবে করে? 2টা পার্ট টাইম, একটা ফুল টাইম। পার্ট টাইম সে কিভাবে পেল? ওই যে ওইভাবে যে আমি পেমেন্টটা ভাগ করব আরেকজনের সাথে, তাহলে আরেকজনেরও উপকার, আমারও উপকার। আমিও ফোর্সে থাকলাম, জব ফোর্সে থাকলাম, সেও থাকলো। এটা অ্যাবনর্মাল কিছুও না, এটা নতুন কিছুও না। কিন্তু আমার মনে হয় খুব ইচ্ছে করে উদ্দেশ্যমূলকভাবে তার এই কথাটাকে অহেতুক টুইস্ট করা হয়েছে, এটা দরকার ছিল না। সম্প্রতি সংসদে স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা বিল পাশ করা হয়েছে, যেখানে জামায়াতে ইসলামকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে রেখেই বিলটা পাশ করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকদিন আগে থেকেই হয়তো এটা না, আপনারা জানেন যে জামাতের নামটা পরিবর্তন করা যায় কিনা এই আলোচনা কিন্তু ছিল। আগে সম্ভবত বাংলাদেশ আগে বা পরে ছিল, এখন চেঞ্জ হয়ে আগে বা পরে আসছে, অর্থাৎ জি, আহ, আগে পরে ছিল, আগে পরে ছিল, এখন আগে চলে আসছে। এখন শুরুতে তো আসলে বাংলাদেশ শব্দটা আগে পরে দেওয়াই কি সমাধান, নাকি বাংলাদেশ জামাতে ইসলামী যে এটা নামটা পরিবর্তনে আসলে জামাতের আপত্তিটা কোন জায়গায়? প্রথমত এইটা বোঝার বয়স আমার হয়েছে কিনা সেটা একটা ইস্যু, কারণ ওই সময়টাতে আমি তো ছিলাম না দুনিয়ায়। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ওই সময়ের কথা বলছি না, আমি বলছি যে এত যেহেতু সমালোচনাই হয়, জি, তো নাম চেঞ্জ করে ফেলা যায় কিনা। আচ্ছা, যেমন ধরেন শিবিরের নাম চেঞ্জ করা হয়েছিল, কিন্তু এখন তাতে কি শিবিরকে আমরা দেখি যে কম কেউ অ্যাটাক করে? বিষয়টা কিন্তু সেটা না। এমনকি আমার ইউনিভার্সিটিতে বুয়েটে আবরার ফাহাদকে শিবির সন্দেহে খুন করে ফেলা হলো, তাই না? ওর কোনো ধরনের অ্যাফিলিয়েশন ছিল না, ওর টেবিল তন্ন তন্ন করে খুঁজেছে, কোনো কাগজপত্র পায় নাই, কিচ্ছু পায় নাই, তারপর শুধু একটা ফেসবুক স্ট্যাটাসের জের ধরে তাকে হত্যা করা হলো। এখন দেখেন, বাংলাদেশের ইতিহাসে 1971 একটা কমপ্লেক্স ইস্যু, এবং যুদ্ধ চলাকালীন কোনো পক্ষ থাকে না,
যুদ্ধ চলাকালীন হচ্ছে যুদ্ধ চলে, আপনি চলার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে কাকে যুদ্ধাপরাধী বলবেন সেটার একটা ইন্টারন্যাশনাল রুলিংস আছে, নিয়ম আছে। 71 থেকে 75 পর্যন্ত যে কতজন যুদ্ধাপরাধী, আমি বলছি মানে সিভিলিয়ান, আর্মি না, সামরিকদের কথা, তো সামরিকদের একটা লিস্ট ছিল এবং তাদেরকে বিচার করার একটা প্রসিজিওর ছিল, সেটার কথা বলছেন। আপনি বেসামরিক লোকদের মধ্যে দেখবেন তাদের মধ্যে যেই সংখ্যাটা ছিল তার 70% শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ করে গেছেন, এবং 95%, তার মানে হচ্ছে বাকি 25% বিএনপি করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপি করেছেন। বাকি 5%-এর মধ্যে যাদের নাম ছিল তারা তৎকালীন সময় জামাতের সদস্য ছিল, কিন্তু নেতা পর্যায়ের কারোর ব্যাপারে তাদের ওখানে তো নাম ছিলই না, একটা এফআইআরও পাওয়া যায় না। আপনি দূরে রাখলাম যে কোনো মামলা হয়েছে কিনা। 72 থেকে 75 তো জামাত বিজয়ী শক্তি ছিল না, ঠিক আছে। জামাতের প্রশ্নটা এখন যে আমি তাহলে দলের নাম চেঞ্জ করার পক্ষে আমার যুক্তি কি? আমাকে কেন দলের নাম চেঞ্জ করে আমার অতীত মোছার চেষ্টা করতে হবে? যে অতীতকে আমি ময়লা মনে করি না, বরং যে অতীতকে ঐতিহাসিকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আমার গায়ে কাদা লেপার চেষ্টা করা হয়েছে। এখন নাম বদলালেই কি মানুষগুলো বদলে যাবে? বরং নাম বদলালে তখন আপনি আমাকে আরেকটা বাড়তি প্রশ্ন করবেন, আপনি বলতে আমি শুধু আপনাকে বোঝাচ্ছি না, যে নামটা বদলাইলেন কেন? আপনাকে তো চেনা যায়। তার মানে আপনাদের অপরাধ প্রমাণ হয়ে গেল যে আপনার নাম চেঞ্জ করেছেন। এক্স্যাক্টলি। আচ্ছা সেটাকে তো মেনে নেওয়া হয়ে যায়, তাই না? আচ্ছা, আপনারা নির্বাচনের আগে আপনি সহ আরো যারা অ্যাক্টিভিস্ট আছেন, আপনারা একটা হাইপ তুলেছিলেন যে জামাত এবার ক্ষমতায় আসবে। অথচ জামাত কিন্তু খুব মানে অর্ধেক আসনও পায়নি, খুব কম আসনই পেয়েছে। তাহলে এইটা কেন হলো? আপনারা কারণ হিসেবে বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করেছে। তো আসলে কি ইঞ্জিনিয়ারিং ছিল? যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, আপনার কি মনে হয় যে বিএনপি যে অভিযোগটা আপনি তুলছেন, যদি ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে কি জামাত ক্ষমতায় আসতো? আচ্ছা, আমার মনে হয় এখানে প্রশ্ন দুইটা। প্রথম কথা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি আমি। আমি যদি একজন নাগরিক হিসেবেও চিন্তা করি, যে আমি টেলিভিশনে দেখছি যে একজনকে দেখানো হইল 6,000 ভোটের পার্থক্য, 13,000 ভোটের পার্থক্য, এরপরে 2 ঘন্টা আপডেট বন্ধ। একবার দেখায়ও ফেলা হইল যে ইনি জিতেছেন, যিনি জোটের ছিলেন, জামাতের জোটের ছিলেন। হঠাৎ করে এটা বন্ধ করে তার অপোজিশনকে দেখানো হলো তিনি বিজয়ী। কি কারণ? কোনো কারণ দেখানো যাচ্ছে না। একটা আরেকটা জায়গায় প্রার্থীর স্ত্রী নিজে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোট গণনা করাচ্ছেন। তার ডেজিগনেশন কি? রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়া তো তার কোনো ডেজিগনেশন নাই। তিনি প্রিজাইডিং অফিসারকে কোন অধিকারে বাধ্য করেন যে আপনি আপনার কেন্দ্রের ভোটগুলো আবার গুনেন? এরকম ঘটনা কিন্তু একটা দুইটা না, এবং যে আসনগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে সেটার ব্যাপারে আপিল করা হয়েছে। আমার কথা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে জিততো এটা এসো না, কিন্তু আমি একটা নির্বাচনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখতে চাই কিনা, এটা হচ্ছে ব্যাপার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলেও যদি বিএনপি জিততো আমার কোনো আপত্তি নাই। আমি এটা 12 তারিখে লিখেছি, মানে আপনাকে এখানে বানিয়ে বানিয়ে বলছি বিষয়টা সেটা না, ফলাফল জানার আগেই আমি এটা লিখেছি যে যেই জিতুক, যদি এ ধরনের কোনো অভিযোগ না থাকে তাহলে যেই জিতুক আমরা মেনে নেব। আমরা তো এটাই চাচ্ছিলাম, তাই না? যে জুলাইয়ে যারা বিজয়ী ছিল তারা ছাড়া তো এখন ফিল্ডে কেউ নাই। এখন যেই জিতে জুলাই জিতে যায়। প্রত্যাশা ছিল নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। জি, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কে জিতে এটা কোনো ইস্যু না। আমি যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রতিবাদ করি তাহলে আমি এজন্য প্রতিবাদ করেছি যে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার না হলে সেটা এই দেশের মানুষের রক্তের সাথে বেইমানি হয়। দ্যাটস ইট। কাউকে জিতবে কেউ হারবে এটার জন্য না। কেউ একজন জিতবে, সেই জায়গায় বিএনপি জিতেছে। যদি বিএনপিও জিতে যাইতো, আমার মনে হয় কিছু কিছু জায়গায় দরকার ছিল না, কিন্তু তারপরে শক্তি প্রয়োগ করা হয়েছে অবৈধভাবে। আর আপনি যেটা বলছিলেন শুরুতে, সেটা হচ্ছে যে দেখেন, এটাকে হাইপ বলবেন না, এটাকে এক্সপেকটেশন বলেন। কেউ যখন খেলতে নামে সে কি বলে যে
আমি ঠিক আছে, আমি 8-10 গোলে যেন হাঁটতে পারি, আমি এভাবে খেলবো না। যে কেউ খেলতে নামে সে জেতার জন্য খেলতে নামে, এটা খেলার নিয়ম। আপনাকে এটা মাথায় নিয়েই আগাইতে হবে, কনফিডেন্স লেভেলটা ঠিক থাকবে। ডেফিনেটলি। এরপর আপনি হারলেন, সেটা আলাদা পরিস্থিতি। আর এখানে এটা তো গেমও না, এটা হচ্ছে মানুষ আমাকে সমর্থন করছে কিনা, দ্যাটস ইট। আমাকে যদি মানুষ সমর্থন না করে আমি হাঁটলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল আমি জিতবো, এবং আমি সেটার জন্য মানুষের কাছে কাজ নিয়ে গিয়েছি, আমার কাজ দেখিয়েছি, আমার সক্ষমতা দেখিয়েছি। আমাকে তো এই মাইন্ডসেট মাথায় রেখেই আগাইতে হবে, তাই না? প্রত্যাশার জায়গা থেকে বলেছেন বিএনপি ক্ষমতায় এসেছে, এই যে 2 মাসে বিএনপির নেতিবাচক দিক কি কি দেখেছেন সরকারে আসার পরে, মানে কোন কোন গুণ ভালো লেগেছে, কোন কোন দোষ দেখেছেন? জি, আম, আমি যদি নাগরিক হিসেবে দেখি, ব্যক্তি হিসেবে জনাব তারেক রহমান বেশ কিছু কাজ করেছেন যেগুলো এর আগে বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না, আমার জন্মের আগে হতে পারে, কিন্তু আমার জন্মের পর থেকে তো আমি মোটামুটি আমার জন্মের কিছুদিন পর থেকে যখন থেকে বুঝছি, তখন থেকেই তো নারী প্রধানমন্ত্রী দেখেছি। তো কিছু কিছু কাজ তিনি করেছেন যেগুলো আসলে একজন রাষ্ট্রনায়কের কাছ থেকে মানুষ আশা করে। তিনি ঈদগায় গিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, এই ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে। তিনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, এই ব্যাপারটাও আমার কাছে চমৎকার লেগেছে। এবং এখন পর্যন্ত তার কিছু সিদ্ধান্ত ব্যতিক্রমী। সুতরাং ব্যক্তি হিসেবে তাকে আমাকে প্রশংসা করতে হবে। আর দল হিসেবে আমি বলবো যে বিএনপি 17 বছর যে ইতিহাসের মধ্য দিয়ে আজকের জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আমার কেনই যেন মনে হচ্ছে যে বিএনপি এটা মনে রাখতে চায় না। এবং ইতিহাসের আমরা একটা কথা জানি, তাই না, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা মাত্রই 24-এ যে রক্তাক্ত অধ্যায়টা শেষ করলাম, এটা কিন্তু একদিন 2 দিনের, ওই 16 দিনের আন্দোলন না। সেই আন্দোলনটা ছিল কিন্তু সেই 2007 থেকে শুরু হওয়া। আপনি দেখবেন 2006-এ যেদিন 4 দলীয় ঐক্যজোট সরকারের শেষ দিন ছিল ক্ষমতা হস্তান্তরের, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিল, সেই দিন আওয়ামী লীগ ঘোষণা দিয়ে, এবং আওয়ামী লীগের নেত্রী নিজে বলেছেন যে তোমরা লগি বৈঠা নিয়ে আসো, ক্ষমতা দখল করতে হবে। এবং রাজপথে শুধু পিটিয়ে, কোনো আগ্নেয়াস্ত্র না, শুধু পিটিয়ে মানুষকে মেরে ফেলা যায় আমরা এটা কোনোদিন জানতাম না। আমরা দেখেছি, শহীদ জসিমকে দেখেছি, শহীদ মুজাহিদকে দেখেছি, এরকম আরো অনেকজন শহীদ আছেন। দুর্ভাগ্যজনক, এর সবাই ছিল শিবির এবং জামাতে। 4 দলীয় জোটের একটা বড় শরিক হওয়া সত্ত্বেও বিএনপি কিন্তু সেদিন মাঠে ছিল না। এটাকে মাথায় রেখে যদি আমরা আগাই, এরপরে তো রক্তাক্ত ইতিহাস। আপনি দেখেন 5 মে আমরা দেখলাম, এরপরে বিভিন্ন সময়ে জামাতের নেতাদের সাথে যে আচরণ করা হয়েছে মিথ্যে মামলা দিয়ে, এবং হাজার হাজার মামলা, এবং এগুলোর ফলশ্রুতিতে এক একটা সাতক্ষীরার মতন জায়গাগুলোতে পুরুষ শূন্য হয়ে গেছিল, এক একটা গ্রাম, এক একটা মফস্বল, এক একটা শহর। তো এই এই জায়গা তো শুধু জামাতকে পার হতে হয়েছে তা না, বিএনপির উপর দিয়েও তো এটা গেছে। তো আমার মনে হচ্ছে যে বিএনপি এখন এটা ভুলে গেছে। না হলে জুলাই সনদের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে বাংলাদেশের মানুষ আলাদা করে ভোট দিয়ে, গণভোট দিয়ে, গণভোটের মাধ্যমে যেটাকে এক্সিকিউশনের সুযোগ বিএনপির হাতে তুলে দিয়েছিল, সেটাকে তারা বলা যায় যে ছুঁড়ে ফেলে দিয়েছে, জাস্ট ইগনোর করেছে। দ্বিতীয়ত হচ্ছে কিছু সাংবিধানিক জটিলতা তৈরি করেছে। আপনি জানেন যে শেখ হাসিনার সরকার সংবিধানের বেশ কিছু জায়গাকে অপরিবর্তনীয় করে রেখে গেছে। আপনি কেবলমাত্র ভোটে নির্বাচিত একটা সরকার সংবিধানের এই জায়গাগুলোতে হাত দিতেই পারবে না। এটার জন্য দরকার গণপরিষদ। গণপরিষদের আর পার্লামেন্টের পার্থক্য হচ্ছে, রেগুলার পার্লামেন্টের পার্থক্য হচ্ছে তারা ইলেক্টেড হবেন, কিন্তু তাদের সামনে এই এজেন্ডাটা থাকবে। হ্যাঁ, ভোটের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ এই সরকারকে সেই এখতিয়ারটা দিয়েছিল, এটাকে কাজে লাগানো হয় নাই। বিএনপি প্রত্যেকটা দিন পার করছে সংবিধানকে অমান্য করে। আপনি কোনো অফিসে দেখবেন না শেখ মুজিবের ছবি ঝোলানো, অথচ এটা মাস্ট। শেখ হাসিনা এই জায়গাটাকে মাস্ট করে রেখে গেছেন, আপনি এটাকে বদলাইতে পারবেন না। সংবিধান পরিবর্তন না করে আপনি এখানে ঢুকলেন কি করে? তাহলে যেই সরকার নিঃশ্বাস নিচ্ছে সংবিধানের বাইরে, সেই সরকার সংবিধান সংশোধনের কাজ করে কিভাবে? গণপরিষদ হিসেবে মনে করেন আপনার একটা রাইট আছে,
আপনি এখান থেকে একটা ক্ষতিকর জিনিস সরাইতে পারেন, আপনি সরাইলেন না, আপনি ওটার সাথেই বসবাস করছেন আর বলছেন আমার কষ্ট লাগে। এটা তো অযৌক্তিক। আপনাকে দেশের মানুষ সেই রাইট দিয়েছে। তো এটা হিসেবে আমি অবশ্যই হতাশ, এবং আমার আসলে মনে হয় যে বাংলাদেশের মনে হয় এটা দুর্ভাগ্যই। গণভোট আপনারা বলছেন যে বিএনপি ছুঁড়ে ফেলে দিয়েছে বা দিচ্ছে, গণভোট এবং জুলাই সনদ। এটাই আপনাকে বললাম যে দেখেন, আমি এটা সাংবাদিক মাহমুদুর রহমান একদিন বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস হচ্ছে বড়রা ভুল করবে আর ছোটরা রক্ত দিয়ে সেটাকে সংশোধন করবে। ভুল করে কিছু জেদি মানুষ তৈরি করবে, যারা মানুষকে কষ্ট দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। তখন ঠেকা কাদের? ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুল কলেজের বাচ্চাদের। তারা এসে এদেরকে সরাবে আর গুলি খাবে। বিষয়টা সেরকম দাঁড়িয়ে গেছে না? আপনি দেখেন, গতকাল সম্ভবত বেশ কিছু অধ্যাদেশ গতকাল থেকে শুরু হয়েছে, আগামীকালের মধ্যে শেষ হবে দেখবেন, যেগুলোতে বিএনপি এগুলোকে ইন্টারিম গভর্নমেন্টের দেওয়া অধ্যাদেশ, আমরা জানি যে যখন সংবিধান হেলথ থাকে কিংবা সংসদ থাকে না, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশগুলো জারি করেন এবং এগুলোকে পরবর্তী সংসদ এসে এগুলোর বৈধতার ব্যবস্থা করে। যেই যেই জায়গাগুলোতে সরকারের ক্ষমতা বাড়ে সেই সেই অধ্যাদেশগুলোকে অবিকৃত রেখে কোন অধ্যাদেশগুলোকে ধরা হলো? আপনি গুম অধ্যাদেশের কথা ধরেন। গুম অধ্যাদেশে বলা হইল যে কাউকে, এবং এটা কিন্তু আমরা একটা লম্বা সময় ধরে এই প্রসেসটার মধ্য দিয়ে এসেছি, শেখ হাসিনা এই কাজটা একদিনে করেন নাই। তিনি প্রথমে সংবিধানে ঢুকিয়েছেন যে কাউকে বিচার বহির্ভূতভাবে 6 মাস আটকে রাখা যাবে। এটার আন্ডারে তিনি একটা নতুন নিয়ম বানালেন, আমরা জানি জননিরাপত্তা আইন, আপনার মনে থাকার কথা। এবং এই আইনের আন্ডারেই কিন্তু সমস্ত গুমকে বৈধ করা হয়েছে। বিএনপির সামনে সুযোগ ছিল, সরকারে গিয়ে তারা এই ব্যাপারটাকে বদলে দেবেন, হাতে কিচ্ছু করতে হতো না। অধ্যাদেশটা ছিল, শুধু এটাকে ইয়েস দিয়ে চেঞ্জ করা যেত। করেন নাই কেন? সরকারের হাতে কিছু ক্ষমতা থাকা দরকার, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সোজা কথাটা হচ্ছে বাংলাদেশে আগামীতে আরো গুম হবে যদি সরকারের দরকার হয়। কাউকে উঠে নিয়ে আসা হবে, তাকে অ্যারেস্ট দেখানো হবে না, তাকে লুকিয়ে রাখা হবে, নির্যাতন করা হবে, এবং একটা সময় হয়তো কোনো জায়গায় পাওয়া যাবে লাশ এবং তাকে বলা হবে তাকে ক্রসফায়ার করে ফেলা হয়েছে। অল আর বিং ওকে বাই দ্য কনস্টিটিউশন। আপনি সংবিধান দিয়ে সব কিছুকে বৈধতা দিচ্ছেন, এই প্রসেসের ভেতর আমরা ঢুকে গেছি। তাহলে এই দায়টা কি সরকারের না? তাকে এই দায়িত্বটা নিতে হবে না? এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন ওই 2009 বা 10-এর মতন মানুষ না। এখন ভোটাররা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে, তারা সচেতন, এবং এটার অবশ্যই একটা ইফেক্ট আসবে। আচ্ছা, এখন সংসদে নারী সংরক্ষিত আসনের প্রার্থী যাচাই বাছাই চলছে সবগুলো দলের মধ্যেই। এখন সবগুলো দল নিয়েই আমার প্রশ্ন আপনার কাছে, সংসদে যে নারী সদস্যদের রাখা হয়, এটা কি শুধুমাত্র যে যার দলের লোক সেটার শোপিস হিসেবে রাখা হয় কিনা? বা ইসলামী দলের কথা যদি বলি, ইসলামী দলগুলো নিয়ে সমালোচনায় আছে যে তারা নারীদেরকে চান না ক্ষমতায় বা চেয়ারে আসুক বা সংসদ সদস্য হোক। যেহেতু এখন জামাতও আছে সংসদে, তাদেরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে কোটা আছে, যে কোটাগুলোতে আসলে নারীদের দিতে হবে। তো এটা কি আসলে ইসলামী যে দলগুলো তাদের শোপিস হিসেবে নারীরা থাকবে কিনা দেখানোর জন্য? এটা শুধু আসলে আজকের দিনে প্রশ্ন করে তো লাভ নাই। এটাকে বহু আগেই 50 সেট গয়না বলা হয়েছে, 30 সেট গয়না বলা হয়েছে, মূলধারার সংবাদ মাধ্যমেই বলা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ আপনি দেখেন, সংসদের যারা সংরক্ষিত আসনে থাকেন তাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি থাকে না, এবং উন্নয়ন, এলাকার উন্নয়ন কাজে যদিও এটা মূল কনসেপ্ট না, তারপরেও আমাদের দেশে নিয়ম হচ্ছে মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে বলে আমার ওই মামলাটাতে আমাকে একটু সাহায্য করেন, অথবা আমার ওই এলাকার এই ব্রিজটা ভেঙে গেছে, এটা একটু করে দেন, যেটা স্থানীয় সরকারের কাজ। তো নারী এমপিদের আসলে ওই জায়গাটা থাকে না। সুতরাং কোটার আসলে উদ্দেশ্যটা থাকে কি, যে এক সময় যেন আর কোটা দিতে না হয়, তাই না? যে আমি এক সময় কোটাকে সরাই ফেলবো যেন তারাই মূলধারায় নির্বাচিত হয়েই আসে। এটার পারপাস কিন্তু ফিল হচ্ছে না। আপনাকে আরেকটা মজার কথা বলি। পরশুদিন আমি সংসদ অধিবেশন দেখতে গিয়েছিলাম। আমি জীবনে প্রথম ভিতরে গেলাম
এবং দেখলাম যে গ্যালারি ওয়ানে না, আমি আসলে নাম্বার জানি না, বিরোধী দলের যে গ্যালারিটা সেটারও এবং সরকারি দলের একটা গ্যালারির পেছনে কিছু সিট খালি, বিরোধী দলের গ্যালারির সর্বপেছনের কয়েকটা সিট খালি। এগুলো নাকি নারী সংরক্ষিত আসনের যারা আসবেন তাদের জন্য। আপনি বলেন কে কাকে নেগলেক্ট করছে? নারীকে তো আমাদের সিস্টেম নেগলেক্ট করছে আগে। ওই আসনগুলো হচ্ছে সবচাইতে কম গুরুত্বপূর্ণ এমপিদের আসন। জামাতের যে নারী সংরক্ষিত আসন, সেখানে একটি নাম আপনারও আসছে, যে আপনিও সংসদ সদস্য হতে যাচ্ছেন সংরক্ষিত আসনে। যদি আপনি সংসদ সদস্য হন জামাতের হয়ে, তাহলে কি আপনি সংসদে গিয়ে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবেন, নাকি নারী অধিকারের কথা বলবেন? আমি আমার ব্যাপারে আসলে জানি না, আপনি যেভাবে শুনছেন আমিও শুনেই যাচ্ছি। যদি হতে হ্যাঁ, পারেন। আচ্ছা। 91-এ জামাতের পক্ষ থেকে 2 জন এমপি ছিলেন। 2001-এও জামাতের পক্ষ থেকে নারী এমপির কথা বলছি, তারা ছিলেন, তারা বক্তব্য দিয়েছেন, কাজ করেছেন। প্রথম কথা, এক্সিস্টিং, যদিও জুলাই সনদে কিছু কারেকশন ছিল, এক্সিস্টিং সিস্টেমে কোনো এমপি, শুধু নারী না, পুরুষ কোনো এমপিও সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দিতে পারেন না। তবে হ্যাঁ, তার জন্য নিজের এলাকার, নিজের আদর্শের, নিজের চিন্তাভাবনা থেকে, পলিটিক্যাল ম্যাচিউরিটি থেকে অনেক কথা বলার জায়গা থাকে। এটা নারীদের জন্য আলাদা হবে কেন, তাই না? সংসদে নারীর অধিকারের কথা শুধু নারীরা বলতে হবে তাও কিন্তু না, অনেক পুরুষ এমপিও বলেছেন। আমি পরশুদিন গেলাম, একজন এমপির সাথে কথা হচ্ছিল, উনি তখন বললেন যে এই যে নামাজের সময় ছিল, আগে বিরতি ছিল 20 মিনিট, আমরা বললাম যে আমাদের 20 মিনিটে হয় না অজু করা, আর সংসদ তো একটা খুব কমপ্লিকেটেড জায়গা, কালকে আমি অনেকবার হারিয়ে গেছিলাম পরশু। তো উনি বললেন যে আমরা এটাকে বললাম যে 30 মিনিটস করে দেন, করা হলো। একজন সংসদ সদস্যের তো আসলে অনেক ধরনের কাজ থাকে, তো একজন নারীর ক্ষেত্রে সেটা ব্যতিক্রমী বা হবে কেন? তিনি রেগুলার কাজগুলোই করবেন। আর নারী অধিকার নিয়ে সচেতন থাকা এবং এটা নিয়ে কথা বলার জন্য আসলে আহ, নতুন করে কোনো এজেন্ডা নিতে হয় না। আপনি যখন ইসলামকে বিশ্বাস করবেন, আমি যখন দেখি আমার চারপাশে যত নারী নিগৃহীত হচ্ছেন, তার মূল কারণটা হচ্ছে যে এই মানুষগুলো ইসলাম থেকে দূরে চলে আসছে। সুতরাং সেই জায়গায় নিয়ে আসা মানুষকে, এটা তো আমার একটা কর্তব্য। এখন এটা আমি যেখানে যাই, আপনি আজকে আমাকে এখানে ডেকেছেন, আমি এখানে বলছি, তাই না? তো সেটা তো আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যে কোনো জায়গায় বলা বা শেয়ার করার চিন্তা করব। আমার আরেকটা প্রশ্ন ছিল এখানে, যে আপনি কি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবেন, নাকি নিজের মতো করে নীতি নৈতিকতার জায়গায়? সংসদে নিজের মতো করে, মানে দলের এজেন্ডা বাস্তবায়নের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা। সংসদে দল যেটা আপনাকে বলে দিবে, যেখানে আপনাকে হ্যাঁ বলতে হবে, আপনাকে হ্যাঁ বলতে হবে। এমপির জন্য তো সেটা কারোর জন্য সুযোগ নেই। সুতরাং সংসদে যারা যায়, তারা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই যায়। বোঝা গেল? আচ্ছা, আগামী 10 বছরে বাংলাদেশের নারীদের অবস্থান কেমন হতে যাচ্ছে? আপনার কি মনে হয় যে বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গায়, শীর্ষ জায়গায়, ধর্মীয় রীতিতে যেসব নারীরা চলেন, পুরোপুরি ধর্মের মধ্যে দিয়ে, অর্থাৎ আপনার কথা যদি বলি, এইরকম নারীরা কি আসলে বাংলাদেশের একদম নীতি নির্ধারণের জায়গায় পৌঁছতে পারবে কিনা? জি। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে অনেকগুলো প্রিরিকুইজিট আছে। নাম্বার 1, আপনি যোগ্যতার ভিত্তিতে বাছাই করবেন। নাম্বার 2, নারীর সমান সুযোগ তৈরির জন্য সরকারি যে প্রভিশনগুলো আছে সেগুলোকে এনশিওর করবেন। নাম্বার 3, একটা কর্মক্ষেত্রে নারীর অবস্থানের জন্য যে সুযোগ সুবিধাগুলো তৈরি করতে হয় সেইগুলো থাকবে। এরপরে এখানে যেই যাক, আমি দেখতে চাই যে এই জায়গাগুলো ঠিক আছে। এখন যদি সেখানে একজন হিন্দু নারী যান, তিনি যেরকম নারীর জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, আমার মতন একজন মুসলিম নারী গেলেও করবেন, অথবা যিনি পর্দা করেন না, অত প্র্যাকটিসিং না কিন্তু মুসলিম, তিনিও এভাবে কাজ করবেন। এখন পার্সন টু পার্সন তো অনেক কিছু ভ্যারি করে, কিন্তু আমি কখনো এটা চাইবো না যে আমার মতন অনেক নারী এগিয়ে আসুক, এটা বলবো না। কারণ আমি চাইবো সিস্টেমটা এক্স্যাক্টলি কাজ করুক ঠিক যেভাবে কাজ করা উচিত। নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে তরুণরা। আগামী দিনের তরুণদের জন্য, যারা রাজনীতি করতে চায় বা রাজনীতিতে আসছে,
গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তরুণদের জন্য আপনার মেসেজ কি? তরুণ বলতে তো আসলে ওটা অনেক বড় একটা রেঞ্জ। হ্যাঁ, আমি জানি না আপনি আমাকেও তরুণ হিসেবেই মনে করছেন কিনা। নিঃসন্দেহে। হ্যাঁ, তো সেটা সেজন্য তাহলে তো তরুণদের সংজ্ঞা অনেক লম্বা করতে হয়। হ্যাঁ, বয়সের রেঞ্জটা অনেক বাড়াতে হয়। তরুণ বলতে যদি এটা বোঝান যে বয়স যেটাই হোক রাজনীতিতে আসছে, হ্যাঁ, এরকম একটা জায়গা। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আমাদের একটা চিন্তা ছিল সব সময় যে রাজনীতি খুব ফিলথি একটা জায়গা, খুব বাজে কাজ। আমরা কিন্তু মানুষকে বকা দেই যে আমার সাথে রাজনীতি করো, তাই না? তো এই জায়গায় আসতে গেলে তাকে আসলে কোমর বেঁধেই নামতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আসলে তরুণদের প্রতিনিধিত্বের কোনো বিকল্প নাই। বুড়ো মানুষদের অভিজ্ঞতা থাকে, সেটা তারা শুনবে, ধার নেবে, তাদের সাথে শেয়ার করবে। কিন্তু বুড়ো মানুষদের যেটা থাকে না সেটা হচ্ছে পরিবর্তনের সাহস থাকে না। তারা শুধু ক্যারি অন করে যেতে চান। এবং এই রাজনীতির ফলাফল আমরা দেখেছি। আপনি এখনো দেখবেন রাজনীতিবিদরা তো আসলে একটা লেয়ার, এর পরেই তো থাকেন আমলারা। তাদের মধ্যে কিন্তু পরিবর্তনের কোনো ইচ্ছা নাই। তারা কিচ্ছু বদলাতে চান না, কারণ এক্সিস্টিং সিস্টেমে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা এই সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছেন। তারা মেনেই নিয়েছেন যে একটা কোর্টে যদি 1,000 টাকা একটা মামলার বিল হয়, ওই 400 টাকা পেশকারের পকেটে ঢুকবে, বাকি 200 টাকা আরেকজনের পকেটে ঢুকবে, এটা তারা মেনে নিয়েছে। একটা তরুণ রক্ত ছাড়াই পরিবর্তন সম্ভব না। সুতরাং দ্বিতীয় কথাটা হচ্ছে এটা, যে আমি এজন্য চাই তরুণদেরকে আসতে হবে। তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে নিজেকে খুব পাহারা দিতে হয়। কারণ যেই মানুষটা 1960 সালে বাংলাদেশের রাজনীতিতে, উপমহাদেশের রাজনীতিতে নাম লিখিয়েছেন, আপনি মনে করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সামনে কি কি ছিল, শেরে বাংলা একে ফজলুল হকের সামনে কি কি ছিল, আর এখন আমার তরুণের সামনে কি কি, সে কোথায় খেতে যায়, এটা নিয়েও ট্রল হয়, তাই না? তাহলে তাকে এই মানসিক প্রস্তুতি নিয়েই আসলে এই ফিল্ডে আসা উচিত। কিন্তু আসতে হবে, চিন্তা করতে হবে। সবাইকে রাজনীতিবিদ হয়ে যেতে হবে না, কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, প্রভাব রাখতে হবে। আমার এটা মনে হয়। সবশেষ, বাংলাদেশের নারী সমাজের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? জি, বাংলাদেশের নারী সমাজ, কিংবা আপনি যদি বলেন যারা বাংলাদেশে থাকেনও না কিন্তু আমার ভাষা বুঝতে পারছেন, এরকম নারী সমাজের জন্য যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে বাংলাদেশের একটা দুষ্ট চক্র আছে, যেটা নারীকে এবং ইসলামকে দুই দিকে দাঁড় করিয়ে দেয় এবং মাঝখানে একটা কাঁটাতার, যেন কিছুতেই এরা কানেক্ট করতে না পারে, শুধু একজন আরেকজনকে শত্রু মনে করে। এই কাঁটাতারটাকে আইডেন্টিফাই করাটা জরুরি। এবং এটাকে যদি আপনি সরিয়ে দিতে পারেন, আমি প্রত্যেকটা নারীকে বলবো, আপনি যে বয়সেরই হন, যে ধর্মেরই হন, যে চিন্তাধারারই হন, আপনি যদি এই কাঁটাতারটাকে এই মাঝখানের জায়গাটা থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে আপনি দেখবেন, আপনাকে মুসলিম হতে হবে ব্যাপারটা সেটা না, কিন্তু আপনি জানবেন যে ইসলাম আপনাকে সম্মান করে। ইসলাম এমনকি আপনার চিন্তাগুলোকে সম্মান করে। আপনি যে কোনো একটা নতুন কিছু করতে চান, আপনি যে আপনার ক্রিয়েটিভিটিকে সম্মান করে, আপনার পেশার পছন্দকে সম্মান করে। এই দূরত্বটাকে কমানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজ অতিথি ছিলেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে এশিয়া পোস্টের পরবর্তী আলাপনে নতুন কোন অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।